রাফি যেভাবে আমার কাছে বলেছে আমি ঠিক সেভাবেই লিখে পাঠাচ্ছি। বলছে রাফি, আমাদের চট্টগ্রামের একটা নদী আছে, আর সেই নদীর ধারেই আমাদের বাসা। আমাদের এলাকাটা সম্পূর্ণ গ্রাম ছিল, যদিও আশেপাশে খুব একটা শহরের আভাস আসেনি। তবে গ্রামের ভেতরে অনেকেই আমাদের সেই বড় নদীতে মাছ ধরে নিজের সংসারের খরচ চালাতেন। এক কথায় বলতে গেলে আমাদের সেই এলাকার ১০০% মানুষের ভেতরে ৬০% মানুষই মাছ ধরতো সেই নদী থেকে, বাদবাকিরা অন্যান্য কাজ করত। যাই হোক, ঘটনাটা শুরু হয় সেপ্টেম্বর মাসের কোনো একটা তারিখে। সালটা ২০১৭ হবে। এটা আমার খুব ভালোভাবে মনে আছে, কারণ আমি ছুটিতে তখন গ্রামে গিয়েছিলাম। আমি গ্রামে যাওয়ার ৪ দিনের মাথায় ঘটনাটা ঘটেছিল। আমার বাসা থেকে প্রায় ৪ বাড়ি দূরে আমাদের এলাকারই একটা চাচা ছিলেন, যার নাম ছিল করিম চাচা। সবাই করিম চাচাকে অনেক ভালোবাসতেন। তিনি মনের দিক থেকে অনেক ভালো একজন মানুষ ছিলেন। সেই ছোট্টবেলা থেকেই আমি করিম চাচাকে আর তার পরিবারের বেশ কয়েকজন সদস্য মাছ ধরার পেশায় নিয়োজিত থাকতে দেখেছি। তারা সকলেই পেশা হিসাবে মাছ ধরাকে বেছে নিয়েছিলেন। সারাদিন এবং কি সারা রাত নদীতে মাছ ধরতেন আর বাজারে বিক্রি করতেন। এমনই একদিন দুপুরবেলা করিম চাচা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নদীতে তার জালটা নিয়ে যান মাছ ধরতে। তিনি একাই গিয়েছিলেন সেদিনকে মাছ ধরতে। আমাদের বাড়ি থেকে নদীর রাস্তা ছিল প্রায় ৫ মিনিট দূরত্ব। আমরা সাধারণত হেঁটেই নদীতে যেতাম। করিম চাচা বাড়ি থেকে বের হওয়ার ঠিক ১৫ থেকে ২০ মিনিটের মাথায় দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসে, আর বাড়িতে এসে উঠানের ওপরে কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যান, যেটা করিম চাচার ওয়াইফ নিজের চোখে দেখতে পেয়েছিলেন। তিনি দৌড়ে সেখানে যান, আর সেখানে গিয়ে করিম চাচার দিকে তাকাতেই তিনি যা দেখেন, এটা দেখে তিনি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলেন। করিম চাচার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। তিনি ভেবেছিলেন হয়তো পড়ে যাওয়ার কারণে করিম চাচার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, হয়তো নাকে খুব জোরে আঘাত পেয়েছে। কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন করিম চাচার ওয়াইফ তার শরীরটাকে স্পর্শ করলো। করিম চাচার ওয়াইফ যখনই করিম চাচাকে স্পর্শ করলো, তখনই করিম চাচার চোখ, মুখ আর কান দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। আর সেটা এত পরিমাণে জোরে ছিল, এক কথায় বলতে গেলে গলগল করে নাক, মুখ, চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এরকম রক্তক্ষরণ তিনি এর আগে কখনো দেখেননি। এটা দেখে করিম চাচার ওয়াইফ প্রচন্ড ভয় পেয়ে যান আর অনেক জোরে জোরে চিৎকার করতে লাগেন। তার চিৎকারটা এত জোরে ছিল যে আমি আমার নিজের বাড়ি থেকে শুনতে পেয়েছিলাম। আমি করিম চাচার ওয়াইফের চিৎকার শুনে বাড়ি থেকে বের হয়ে যাই। শুধু আমি নই, আমাদের এলাকার আরো বেশ কয়েকজন মানুষ করিম চাচার বাড়ির দিকে যায়। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে মানুষে পরিপূর্ণ হয়ে যায়, আর সবার সামনে করিম চাচার ওয়াইফ করিম চাচাকে তার বুকে জড়িয়ে ধরে নিয়ে বসেছিলেন। তার চোখ, মুখ, কান দিয়ে অজস্র রক্ত বের হচ্ছিল। ৪ থেকে ৫ মিনিটের মাথায় করিম চাচা মারা যায়। কেউ বুঝতে পারছিল না করিম চাচার সাথে আসলে কি ঘটে গিয়েছে। অনেকে বলা বলি করছিল এটা কোনো দস্যুর কাজ, কারণ নদীতে অনেক সময় অনেক কিছু ঘটে থাকে। যদিও এরকম ঘটনা এর আগে আমি বহুবার শুনেছি, তবে নিজের চোখে এরকম কখনো কিছু দেখতে পাইনি। করিম চাচা কোনো রকম অস্বাভাবিক আচরণও করেছিলেন না। তিনি বাড়িতে এসেছিলেন, বাড়িতে এসে পড়ে গিয়েছিলেন, আর তার ওয়াইফ তাকে স্পর্শ করার সাথে সাথেই তিনি অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা গিয়েছিলেন। বিষয়টা খুব একটা স্বাভাবিক না হলেও আমরা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। শরীয়ত মোতাবেক করিম চাচার লাশটি দাফনও করেছিলাম। এর ২ দিনের মাথায় ঘটে যায় আরো একটা অদ্ভুত ঘটনা। যেই ঘটনাটার দ্বারায় আমরা বুঝতে পেরেছিলাম আমাদের পুরো এলাকায় একটা কালো ছায়া এসে পড়েছে, আর সেই ছায়াটা যে এত পরিমাণে ভয়ানক ছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। আমি আগেই বলেছিলাম আমাদের এলাকায় প্রায় ৬০% মানুষই মাছ ধরার কাজে নিয়োজিত ছিল।
এরকমই রাত 10টার দিকে আমাদের এলাকার আরো এক মাছ ধরার দল নদীর দিকে যায়। আর নদীর ধারে যেতেই তারা যা দেখতে পায় এর জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। আমাদের এলাকার শফিক মিয়া তিনিও মাছ ধরতে গিয়েছিলেন, কিন্তু লাইটের আলোতে তারা দেখতে পেলেন শফিক মিয়া কারোর সাথে অনেক জোরে জোরে ধস্তাধস্তি করছে আর অনেক জোরে জোরে বাঁচার জন্য চিৎকার করছিল। মাছ ধরার সেই জেলের দল যখনই শফিক মিয়ার দিকে লাইট তাক করে তখনই তারা দেখতে পায় কোনো একটা কালো ছায়া, যেটা কিনা শফিক মিয়াকে পানির ভেতরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইছিল। আর শফিক মিয়া প্রাণপণে সেই কালো ছায়ার কাছ থেকে বাঁচার জন্য চিৎকার করছিলেন। তারা সবাই দৌড়ে শফিক মিয়ার কাছে যায়, আর নতুন সেই জেলের দল শফিক মিয়ার কাছে যেতেই সেই কালো ছায়াটা পানির ভেতরে ঝাঁপ দেয় আর কোথাও একটা হারিয়ে যায়। শফিক মিয়া মাছ ধরার সেই নতুন দলটাকে দেখে মনে হয় প্রাণ ফিরে পেয়েছিলেন। সবাইকে জানালেন, আমি মাছ ধরতে এসেছিলাম। ঠিক যখনই আমি পানিতে নামতে যাব তখনই আমি পেছন থেকে একটা শব্দ পেয়েছিলাম। পেছনে তাকাতেই আমি দেখতে পেলাম একটা বীভৎস কালো ছায়া আমার পেছনে দাঁড়িয়ে আছে, যার চোখগুলো লাল টকটকে ইটের ভাটার মতো জ্বলছিল। আমি কিছু বুঝে ওঠার আগেই সেই ছায়াটি আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে আর আমাকে টেনে হিঁচড়ে পানির দিকে নিয়ে যেতে চায়। আমি তার সাথে কোনো অবস্থাতেই শক্তিতে পেরে উঠছিলাম না। আমি বাঁচার জন্য অনেক চিৎকার চেঁচামেচি করতে লাগলাম, মনে মনে অনেক দোয়া পড়তে লাগলাম, কিন্তু সেই ছায়াটা যে এত পরিমাণে শক্তিশালী ছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপরেই তোরা সবাই এলি, আর আজকের মতো হয়তো আমি বেঁচেও গেলাম। শফিক মিয়াকে তার নিজের বাড়িতে পৌঁছে দেওয়া হয়, আর সেই রাতের মতো নতুন মাছ ধরার দলটি আর মাছ ধরতে বের হয় না। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু এর থেকেও আরো অনেক ভয়ঙ্কর কিছু সামনে অপেক্ষা করছিল, যেটা আমাদেরই এলাকার পরবর্তী একটা মাছ ধরার দলের কাছ থেকে আমরা শুনতে পেয়েছিলাম। এবার বলছি তাদেরই ভেতরের কোনো একজনের নিজের মুখের ভাষায়। সে ঠিক যেভাবে আমাদের কাছে বলেছে আমি ঠিক সেভাবে উপস্থাপনা করার চেষ্টা করছি। বলছে, আমরা মাছ ধরতে ধরতে নিজেদের এলাকা থেকে বেশ খানিকটা দূরে চলে আসি। প্রায় কতখানি দূরে চলে এসেছিলাম এটা আমাদের সঠিক খেয়াল ছিল না। রাত তখন প্রায় 1:30 কি 2টা হবে, আমি সঠিক বলতে পারবো না। আমরা এক মনে মাছ ধরে যাচ্ছিলাম। এতক্ষণ যাবৎ আমরা যা মাছ পেয়েছি তা প্রায় মনের কাছাকাছি হবে। আমরা আজকের রাতে বেশ খুশি ছিলাম, কারণ হিসাব অনুযায়ী আমরা যতটুকু রাস্তা অতিক্রম করেছি মাছ ধরতে ধরতে, আর আমরা যে পরিমাণে মাছ পেয়েছি এতটুকু মাছ আমরা প্রতিদিন পেতাম না। আজকে কেন জানি আমরা বেশ বেশি পরিমাণে মাছ পাচ্ছিলাম। তাই আমাদের মনের ভেতরে আরো আশা জাগলো, যদি সামনের দিকে আমরা এগিয়ে যাই তাহলে আরো মাছ ধরতে পারবো। যেই ভাবা সেই কাজ, আমরা আবারও সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। যে যার মতো মাছ রাখছিলাম। আর বলে রাখি, আমাদের মাছ রাখার জন্য আলাদা একটা জায়গা ছিল, যেটা নৌকার ভেতরে ছিল। আমাদের নৌকাটা বেশ শক্ত মজবুত একটা নৌকা, যে নৌকাটা এত সহজে পানিতে ডুববে না। প্রায় 5 থেকে 6 মনের মতো মাছও যদি আমরা লোড করি তবুও 4 জন মানুষ অনায়াসে নিজেদের বাড়িতে ফিরতে পারবে। আমরা এক মনে মাছ ধরে যাচ্ছিলাম। হঠাৎ করে আমাদের নৌকাটা কেমন একটা কেঁপে উঠল। আমরা বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিলাম না। এভাবেই আরো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। আমরা মাছ ধরার জালটা তুলে সেখান থেকে মাছ ছাড়িয়ে যেই মাছ রাখার জায়গার দিকে তাকিয়েছি, সেখানে আমরা যা দেখতে পেয়েছিলাম তার জন্য আমরা 4 জনের কেউ মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা স্পষ্ট দেখতে পেলাম সেখানে কালো একটা ছায়ার মতো কিছু বসে আছে, আর নিজের মাথাটা আমাদের মাছ রাখা সে জায়গার ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তার হাতগুলো দিয়ে মনে হচ্ছিল সে একটা একটা করে মাছ তুলছে আর নিজের মুখের ভেতরে দিচ্ছে। তার মুখ থেকে কেমন একটা গড়গড় করে শব্দ হচ্ছিল। এটা দেখে আমরা প্রথমে কেউ কিছু বুঝতে পারিনি। এটা দেখে আমরা প্রথমে নিজের চোখের ভুল ভেবেছিলাম, কিন্তু নিজেদের কথা অনুযায়ী আমরা বুঝতে পারলাম আমরা 4 জন একই রকম জিনিস দেখছি। আমাদের ভেতরে সবচেয়ে ছোট যেজন ছিল তার অনেক রাগ ছিল।
নৌকায় থাকা সেই বৈঠাটা দিয়ে সে ওই জিনিসটাকে সজোরে একটা আঘাত করে, আর এই আঘাতটাই আমাদের জীবনের কাল হয়ে দাঁড়ায়। আঘাত করার সাথে সাথেই আমরা দেখতে পেলাম সেই জিনিসটা আমাদের দিকে মুখ করে তাকিয়ে আছে। তার চেহারাটা এত পরিমাণে বীভৎস ছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তার চোখগুলো অনেক বড় বড় গোল আকৃতির ছিল, যেগুলো স্বাভাবিক চোখের তুলনায় অনেক বড় বড় ছিল। চাঁদনি রাতের আলোয় সেই চোখগুলো যেন সাদা ফটফটে জলজল করছিল। এটা দেখে আমরা প্রচন্ড ভয় পেয়ে যাই। আর এর থেকেও বেশি ভয়ানক ছিল তার মুখের আকৃতিটা। শরীরের অনুযায়ী তার মুখের আকৃতি ছিল অনেক বড়, মনে হচ্ছিল বড় একটা হাড়ের মতো। তার মুখের চারপাশ দিয়ে অসংখ্য দাঁত ছিল, যেগুলো যেগুলো একটা গোল বৃত্তের ভেতরে তাকে তাকে সাজানো ছিল, যেগুলো চকচক করছিল চাঁদনি রাতের আলোয়। এটা দেখে আমরা সকলে প্রচন্ড ভয় পেয়ে যাই। নদীতে তখন পানিও ছিল বেশ। বুঝতে পারছিলাম আজকে আমাদের সাথে খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে। যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছিল। আমাদের ভেতরে যে ওই নৌকার বৈঠাটা দিয়ে ওই জিনিসটাকে আঘাত করেছিল, সেই জিনিসটি এক লাফে তার ঘাড়ের ওপরে এসে বসে আর তার মুখ দিয়ে তার মাথাটা গিলে ফেলে। আমরা কেউ আমাদের সঙ্গীর সেই মাথাটা দেখতে পাচ্ছিলাম না। তারপরে আমরা স্পষ্ট দেখতে পেলাম সে সে তার মুখ দিয়ে আমাদের সাথে থাকা সেই সঙ্গীর মাথাটি টেনে ছিঁড়ে ফেলে। এটা এত পরিমাণে ভয়ঙ্কর ছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা দেখে আমরা জ্ঞান শূন্য হয়ে পড়ি। কি করব এটা বুঝে উঠতে না পেরে আমরা যে যার মতো পানিতে লাফ দেই। যদিও আমাদের এলাকাটা খুব একটা দূরে ছিল না, কিন্তু আমাদের সে এলাকা যাওয়ার মতো সাহস পাচ্ছিলাম না। আমরা পাশের গ্রামের ভেতরে ঢুকে পড়ি এবং চিৎকার করতে করতে আমরা গ্রামের ভেতরে ঢুকে যাই। আমাদের চিৎকার শুনে গ্রামের বেশ কয়েকজন লোকজন বের হয়ে আসে। আমরা ভয়ার্তক কণ্ঠে সবাইকে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটি বলি। প্রায় ৮-১০ জন মিলে আমরা নদীর পাড়ে গিয়ে দাঁড়াই। সেখানে গিয়ে নদীর এক ধারে আমাদের নৌকাটা পড়ে থাকতে দেখি। আর নৌকার ভেতরে যেতেই আমরা যা দেখতে পেলাম, এর জন্য আমরা কেউ মোটেও প্রস্তুত ছিলাম না। আমাদের সাথে থাকা আরেকজন সাথী, যার মাথাবিহীন দেহটা নৌকার একটা ধারে পড়ে আছে, এটা ছিল তাদের ভাষ্যমতো একটা কথা। আর এই ঘটনাটা সম্পূর্ণ বাস্তব ছিল। এরপরে যে ঘটনাটা ঘটলো এটা আরো আশ্চর্যজনক। এই ঘটনার ৩ থেকে ৪টি দিন পর আমাদের এলাকার মোড়ের চায়ের দোকানে একটা বৃদ্ধ লোক লাঠি ভর করে এসে দাঁড়ালেন। ভর দুপুরবেলায় সে বৃদ্ধ লোকটিকে আমরা দেখতে পেলাম। আমরা সেখানে বেশ কয়েকজন ছিলাম। সে লোকটি সরাসরি আমাদের কাছে এসে দাঁড়ালো আর আমাদের উদ্দেশ্য করে বলল, তোমাদের এলাকাতে যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা সমাধানের জন্য আমি তোমাদেরকে একটা ঠিকানায় যেতে বলবো। তোমরা সেই ঠিকানায় গিয়ে আমার নাম বলবে আর তোমাদের এলাকার সমস্যার কথা বলবে। ওই ঠিকানা থেকে যারা আসবে একমাত্র তারাই পারবে তোমাদের এলাকার এই সমস্যাটা সমাধান করতে। আমরা বৃদ্ধর এই কথাটা শুনে বেশ আশ্চর্য হয়ে পড়লাম। এলাকার বেশ কয়েকজন মুরব্বীকে আমরা ডেকে নিয়ে এসেছিলাম। সেই বৃদ্ধ লোকটি ওই মুরব্বীদের সাথে কথা বললেন আর তিনি একটা ঠিকানা আমাদেরকে দিলেন, যেটা সিলেটের কোনো একটা জায়গার ঠিকানা ছিল। তিনি বলে গেলেন ওই ঠিকানাটা গিয়ে শামজাল নামটি উল্লেখ করতে। শামজাল আমাদেরকে পাঠিয়েছে আপনাকে আমাদের এলাকায় নিয়ে যাওয়ার জন্য, তাহলেই সবকিছু সমাধান হয়ে যাবে। এই বলে সেই লোকটি আবারও যে রাস্তা দিয়ে এসেছিলেন সেই রাস্তা দিয়ে লাঠি ভর করে হেঁটে হেঁটে চলে গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পর সেই লোকটিকে আমরা আর কেউ দেখতে পেলাম না। আমাদের ভেতরে অনেকেই সে বৃদ্ধের কথাটা বিশ্বাস করেছিল আর অনেকেই বিশ্বাস করতে চায়নি। আমরা ভেবেছিলাম নিতান্ত একটা বৃদ্ধ লোকের কথা শুনে অত দূরের রাস্তা যাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। আবার এলাকার মুরব্বীরা বলেছিলেন আমাদের এলাকায় যেসব ঘটা শুরু হয়েছে আমাদের সেখানে একবার যাওয়া উচিত। যেই ভাবা সেই কাজ। পুরো এলাকা থেকে বেশ কিছু টাকা কালেকশন করে আমরা সিলেটের ওই জায়গাতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা প্রায় ১০-১২ জনের মতো একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে গিয়েছিলাম। সে বৃদ্ধটি আমাদের যে ঠিকানাটা দিয়েছিলেন, আমরা যখন
মানুষকে জিজ্ঞাসা করছিলাম ওই ঠিকানার কথা, তখন মানুষগুলো কেমন একটা অদ্ভুতভাবে আমাদের দিকে তাকাচ্ছিলেন। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে আমরা সে বৃদ্ধর দেওয়া ঠিকানাটার সামনে গিয়ে দাঁড়াই। সে জায়গাটার একটু বর্ণনা দেই। সে জায়গাটা ছিল খুব নির্জন একটা জায়গা। আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না। আমাদেরকে সব লোকজনেরা যে ঠিকানার বাড়িটা দেখিয়ে দিয়েছিল সেটা একটা ভগ্নস্তূপ বাড়ি ছিল, অর্থাৎ সেটা একটা ভাঙাচোরা বাড়ি। আর সেই ভাঙাচোরা বাড়ির ভেতরে আমরা সবাই প্রবেশ করলাম। প্রবেশ করতে আমরা দেখতে পেলাম সেখানে একজন লোক বসে আছেন, যার বয়স 50 থেকে 60-এর মতো হবে। তার মাথার চুল, দাড়ি সবকিছুই পেকে গিয়েছিল। তিনি সেই ধ্বংসপ্রাপ্ত বাড়ির একটা কোণে একটা চেয়ার পেতে বসেছিলেন। আমাদের দেখেই সেই লোকটি আমাদের বললেন, আমরা কেন এখানে এসেছি, কি চাই তার কাছে। আমরা সেই লোকের কাছে গিয়ে দাঁড়ালাম, লম্বা একটা সালাম দিলাম আর নির্দ্বিধায় তাকে বললাম, আমাদেরকে শামজাল পাঠিয়েছে, আমাদের আপনার সাহায্য দরকার। সেই লোকটি শামজাল নামটি শোনার সাথে সাথে চেয়ার থেকে উঠে দাঁড়ালো আর আমাদের শরীরে হাত বুলিয়ে দেখতে লাগলেন। আমরা লোকটির এই আচরণে বেশ আশ্চর্য হয়ে গেলাম। তারপরে তিনি আমাদের সেখানে দাঁড়াতে বললেন। সেই ভাঙা বাড়ির কোনো একটা ঘরের ভেতরে ঢুকে গেলেন। তারপরে সেখান থেকে তিনি বের হয়ে এলেন। তার সাথে করে একটা ব্যাগ নিয়ে এসেছিলেন। তিনি আমাদেরকে ওই এলাকার একটা মোড়ের ওপরে দাঁড়াতে বললেন। তারপরে তিনি প্রায় আধা ঘন্টার মতো আমাদের কাছ থেকে চলে গেলেন। ঠিক ঘন্টা আধেক পরে তিনি আরো 2জন সঙ্গীকে নিয়ে আমাদের কাছে এসে দাঁড়ালেন। এবার আমরা যেন তাকে আমাদের গ্রামে নিয়ে যাই। আমরা সকলে মিলে ওই লোক 3টাকে নিয়ে আমাদের গ্রামে এসে দাঁড়ালাম। গ্রামে ঢুকতেই আমাদের কেমন একটা অস্বস্তি কাজ করতে লাগলো। আমরা প্রায় দুপুর 3টার দিকে আমাদের গ্রামে এসে পৌঁছেছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঠিক সন্ধ্যার দিকে সেই লোকটি আমাদের কিছু জিনিস জোগাড় করে দিতে বললেন, যেটার ভেতরে ছিল প্রায় 7-8টা ডাব, 2-3 থোকা কলা, কিছু সিঁদুর, মোমবাতি, নতুন একটা চালুন, 4-5টা হাঁড়ি ভর্তি পায়েস, আরো অনেক কিছু। তারপরে সেই লোকটি কোনো একটা আসন পেতেছিলেন, যে আসনের আশপাশে আমাদের থাকতে নিষেধ করেছিলেন। প্রায় ঘন্টাখানেক পর তিনি তার আসনের ওইখান থেকে উঠে দাঁড়ান আর আমাদের কাছে এসে বলেন, তোমাদের এলাকা থেকে সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে। আমরা কথাটা শুনে বেশ স্বস্তি পেয়েছিলাম, কিন্তু মনে মনে বিশ্বাস করতে পারছিলাম না যে এটা আসলেই সম্ভব হয়েছে। আপনি এমন কি করলেন যার কারণে আমাদের এলাকার সকল সমস্যার সমাধান হয়ে গেল? তখন সেই লোকটি আমাদের যা বলল, এটা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এটা বাস্তব আর সত্য একটা ঘটনা। সেই কবিরাজটা আমাদের বলল, এতদিন আমাদের এলাকাতে যে জিনিসটা তাণ্ডব চালিয়েছে এটা কোনো সাধারণ কিছু ছিল না। এটা ছিল একটা জিনের সর্দার। জিনাকে শামজাল আজ থেকে প্রায় 200 বছর আগে বোতলবন্দি করেছিল। দুপুরবেলায় করিম মাছ ধরতে গিয়েছিল আর মাছ ধরতে যাওয়ার সময় সে নদীর বালিতে একটা বোতল খুঁজে পায়। সে বোতলটি সে কৌতূহলবশত বালির ভেতর থেকে বের করে আর সে ওই বোতলটিকে ফাঁকা দেখে ফেলে দেয়। আর যেখানে সে বোতলটি ফেলে দিয়েছিল সেখানে একটা শক্ত কোনো কিছু ছিল, যে জিনিসটার সাথে আঘাত লেগে ওই বোতলটি ভেঙে যায়। আর সে বোতলটি ভেঙে যাওয়ার সাথে সাথে বের হয়ে আসে প্রায় 200 বছর পুরনো একটা জিন। এটা কোনো সাধারণ জিন ছিল না, এটা ছিল জিনেদের একটা বড় জাতির সর্দার। প্রায় 200 বছর পর ওই জিনটি ছাড়া পাওয়ার সাথে সাথেই করিমের ওপরে অ্যাটাক করে, যার কারণে কিছু সময়ের ভেতরেই নাক মুখ দিয়ে রক্ত উঠে করিম সেখানেই মারা যায়। এরপরে আস্তে আস্তে সেই কবিরাজটি পুরো ঘটনাগুলো আমাদের কাছে শেয়ার করতে লাগলেন। এরপরে সে আমাদের এলাকার বিভিন্ন রকমভাবে ক্ষতি করা শুরু করে, অনেককে ভয় দেখানো শুরু করে, যেটা আমি বলতেই ভুলে গিয়েছি। আবার অনেককে মেরেও ফেলেছে, তার কবল থেকে অনেকে বেঁচেও গিয়েছে। আর
সবচেয়ে বড় যে আশ্চর্যজনক কথাটি বলে, এটা সত্যি অবিশ্বাস্য ছিল। আমাদের কাছে যে বৃদ্ধ লোকটি এসে এই কবিরাজের ঠিকানা দিয়ে গিয়েছিল, এটা আসলে কোনো সাধারণ বৃদ্ধ লোক ছিল না। ইনিই হলো সেই শামজাল, যিনি আজ থেকে প্রায় ২০০ বছর আগে আমাদের এলাকাতেই বাস করতেন। আর আমাদের এলাকাতেই সেই জিনের সর্দারটিকে বোতলবন্দি করেছিলেন। তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ওই বোতলটিকে পানিতে ফেলে দেওয়া। আর ওই বোতলটি সে সময় এত পরিমাণে ভারী ছিল, নদীর পানিতে ভেসে দূরে কোথাও যেতে পারেনি, যেটা আমাদেরই এলাকার নদীর তীরে থেকে গিয়েছিল। আর আজ প্রায় ২০০ বছর পর সেই বোতলটিকে করিম চাচা খুঁজে পেয়েছিলেন। শামজাল যিনি আমাদের সামনে এসেছিলেন, এটা আসলে তিনি ছিলেন না, এটা ছিল তারই পোষা জিন, যেটার সাহায্যে শামজাল ওই জিনটিকে বোতলবন্দি করতে সক্ষম হয়েছিলেন। যাই হোক, ঘটনাটা এখানেই শেষ। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে এটা চিরন্তন সত্য আর বাস্তব একটা ঘটনা, যেটা চট্টগ্রামের কোনো একটা জায়গায় ঘটে গিয়েছে। যারা চট্টগ্রাম থেকে এই ঘটনাটা শুনছেন, তারা অনেকেই হয়তো এই ঘটনাটা জানে। এটা আমার ভয়ের বারান্দায় লেখা ৩য়তম ঘটনা। ঘটনাটা আমার নিজের নয়, এটা আমার বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইয়ের কাছ থেকে আমি শুনেছি। তিনিও ভয়ের বারান্দার বেশ কয়েকটি এপিসোড শুনেছেন বলে আমাকে জানিয়েছেন। যখন শুনেছে যে আমি ভয়ের বারান্দার একজন মডারেটর হিসেবে নিয়োগ পেয়েছি, তখন তিনি এই ঘটনাটা আমার কাছে বলেন আর বলেছেন তরিকুল ভাই যেন নিজের মুখে ঘটনাটা সবার সাথে শেয়ার করে, কারণ তার মুখ থেকে বলা ঘটনাটা আরো জীবন্ত হয়ে উঠবে। এরকম আরো অনেক কিছুই আমিনুল ভাই লিখেছে, সেগুলো আমি স্কিপ করে যাচ্ছি। সরাসরি আমি মূল ঘটনায় আসছি। বলছে আমিনুল ভাই, সঙ্গত কারণে আমি আমার নাম ঠিকানাটা প্রকাশ করতে ইচ্ছা করছি না, তবে আমার বাসাটা রাজশাহীর কোনো একটা জায়গায়, এমন একটা জায়গা যেখান থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেতে খুব একটা সময় লাগে না। এখন রাজশাহীবাসীরা আন্দাজ করুন আমার বাসাটা কোথায়। যাই হোক, যে ঘটনাটা আমি এবার আপনাদের কাছে বলছি, এই ঘটনাটা আমারই এক নিজের ভাইয়ের মুখ থেকে আমি শুনেছিলাম। ঘটনাটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কোনো একটা জায়গায় ঘটে গিয়েছিল। বলে রাখি, আমাদের রাজশাহীর এইদিকে ভারতের যে লোকজনগুলো থাকে তারা বেশিরভাগই মুসলিম। আর ঘটনাটা এরকমই একটা কবরস্থানকে কেন্দ্র করে, যার ঘটনা, তার নাম আমি ছদ্মনাম হিসাবে সাব্বির ব্যবহার করছি। সাব্বির একজন কবরস্থানের দারোয়ান। এক কথায় সে শুধু দারোয়ান নয়, কবর খনন করা থেকে শুরু করে সবকিছুই তার নিজের করতে হয়। এমনকি রাতের বেলা সে গোরস্থানে তিনি নাইট ডিউটি করেন, যাতে কোনো লাশ, কোনো হিংস্র প্রাণী কিংবা চুরি হওয়ার হাত থেকে বেঁচে যায়। তবে আমি কবরস্থানে যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছি, এটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। আমার বাবাও ছিলেন এই কবরস্থানেরই একজন রক্ষক। তিনিও আমার মতো কবর খোঁড়ার কাজ করতেন আর রাতের বেলা নাইট ডিউটি করতেন, যাতে হিংস্র প্রাণী অথবা চুরির হাত থেকে লাশগুলোকে সুরক্ষিত রাখা যেত। আমি প্রায় দৈর্ঘ্য 10 বছর ধরে একাই এই গোরস্থানটা পাহারা দিয়ে আসছি। বলে রাখি, আমাদের এই গোরস্থানটার আয়তন অনেক অনেক বড় ছিল, যার এই মাথা থেকে ওই মাথা যেতে প্রায় 55 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো সময় লাগত। যাই হোক, কবরস্থানটা এতটাই বড় ছিল যেটা চোখে না দেখালে বোঝাতে পারবো না। আর সেই কবরস্থানে অনেক অনেক পুরনো পুরনো কবরও ছিল। এবার আসছি মূল ঘটনায়। সালটা 1995 কি 96 এর দিকে হবে। আমাদের এলাকায় একটা নতুন লোক এসে জড়ো হয় আমাদের এখানে। মানুষের সাথে উঠা বসা করতে করতে আমার হঠাৎ করেই একটা অনাকাঙ্ক্ষিত
মানুষের সাথে পরিচিত হয়ে যায়। সে আমার সাথে খুব ভালোই সময় কাটাতো। আস্তে আস্তে আমাদের সম্পর্কটা অনেক অনেক কাছে চলে এলো। আমরা একে অপরের প্রায় এক রকমের বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছিলাম। আমার কথা সবকিছু ওকে বলতাম আর ওর কথা সব এসে আমাকে বলতো। মাঝে মাঝে সে আমার সাথে কবরস্থানের নাইট ডিউটিও করত। আমি ডিউটি করতাম আর সে আমার থাকার রুমে বসে থাকতো। কখনো আমরা দুজনে একসাথেই পুরো কবরস্থানটাকে ঘুরে দেখতাম। কথায় কথায় আমি তার কাছে জানতে পেরেছিলাম তার ফ্যামিলিতে কেউ নেই, সে শুধু একাই। তার কোনো বউ নেই, বাচ্চা নেই, মা বাবা কেউ নেই। অনেক দূর সম্পর্কে তার চাচারা ছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণের জন্য সে তার চাচাদের সাথে সম্পর্ক রাখেনি। আমি জানি না তার এই সম্পর্ক না রাখার কারণ কি, কারণ সে কোনো দিনও আমাকে বলেনি আসলে তার চাচাদের সাথে তার কি নিয়ে কথা কাটাকাটি কিংবা অন্য কোনো ঝামেলা হয়েছে। আমাদের বন্ধুত্বর প্রায় 2 বছর কেটে গিয়েছে। আমরা একে অপরের সাথে খুব ভালোভাবেই সময় কাটাতাম। জানি না হঠাৎ করে সে আমাকে এমন একটা কথা বলে বসলো, এই কথাটা এর আগে ওর মুখ থেকে আমি কোনো দিনও শুনিনি। কথাটা আমাদের ভেতরে উঠে এলো ঠিক এইরকম ভাবে যে সেদিন আমাদের এলাকার একটা ছোট্ট বাচ্চাকে জিনে আসর করেছিল। আর কথায় কথায় সে আমাকে বলেই ফেললো যে আমার সাথে থাকা আমার বন্ধু সাব্বির সে কালো জাদু করে। এই কথাটা শুনে আমি বেশ চমকে উঠলাম। আমাদের প্রায় 2 বছর সম্পর্ক হয়ে গিয়েছে। আমাদের বন্ধুত্বটা এতটাই গভীর যে সে নিজে এসে আমার সাথে রাতের বেলা থাকত। একসাথে কবরস্থান আমরা দুজনে পাহারা দিতাম। অনেক সময় সে আমার সাথে কবর খোঁড়ারও কাজ করত, কিন্তু এতদিনেও সে এরকম কোনো কিছুই আমাকে জানায় না। এই কথাটা শুনে আমি প্রথমে একটু আশ্চর্য হয়ে গিয়েছিলাম। যাই হোক, এভাবেই প্রায় 3টি দিন কেটে যায়। এক সন্ধ্যায় সাব্বির আমার কাছে এলো। তাকে দেখে আমি বুঝতে পারলাম সে হয়তো আমাকে কিছু একটা বলতে চায়। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সাব্বির, কি হয়েছে? তুই কি আমাকে কিছু বলতে চাস? কি বলবি আমাকে বল। তখন সাব্বির আমাকে জানালো তার একটা জিনিস প্রয়োজন, আর সেই জিনিসটা নাকি শুধুমাত্র আমি তাকে দিতে পারবো। আমি আবারও সাব্বিরকে বললাম, তোর যে জিনিস দরকার সেটা আমি অবশ্যই দিব, যদি এটা আমার সাধ্যের ভেতরে থাকে। তখন সাব্বির নির্দ্বিধায় আমাকে বলল তার একটা লাশ দরকার। সেই লাশটা যেন তেন লাশ হলে চলবে না, একটা যুবক ছেলের লাশ হতে হবে। আর সেই লাশটা কবরে দাফন করার প্রায় ঘন্টা 5 থেকে 6 ভেতরেই তার দরকার। কারণ লাশটা যদি পচে যায় কিংবা পচন ধরে তাহলে সেই লাশ দিয়ে কোনো কাজে আসবে না। আমি তার এই কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমি সাথে সাথেই সাব্বিরকে না করে দিলাম যে এরকম কোনো কিছুই আমি করতে পারবো না। কিন্তু সাব্বির আমাকে বিভিন্ন রকম কথার জালে ফাঁসিয়ে নিল। এক পর্যায়ে সে আমাকে টাকাও দিতে চাইল। প্রথম লাশের জন্য সে আমাকে 5,000 টাকা দিতে চেয়েছিল। আমি 5,000 টাকার জন্য তার কাছে একটা লাশ দেওয়ার প্রতিশ্রুতি করেছিলাম। ঠিক এই কথা দেওয়ার 2 দিনের মাথায় রাত 8টা কি 8:30টার দিকে আমাদের গোরস্থানে একটা লাশ দাফন করা হয়। আর সেটি ছিল একটা যুবক ছেলের লাশ, যার বয়স 25 কি 27 বছরের মতো হবে। আর সেই ছেলেটির মৃত্যুর কারণ ছিল গলায় ফাঁস দেওয়া, অর্থাৎ সে গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছিল। লাশটা দাফন কাফন শেষ করে, তার সব কাজকর্ম শেষ করে আমার মাথার ভেতরে সাব্বিরের বলা সেই কথাটা কানে বাজতে লাগলো। মনে মনে ভাবলাম
আজকের এই লাশটা কেননা আমি সাব্বিরের কাছে বিক্রি করে দেই। যেই ভাবা সেই কাজ। আমি নিজের হারিকেনটা আর হাতে একটা লাঠি নিয়ে বেরিয়ে গেলাম সাব্বিরের বাড়ির উদ্দেশ্যে। সাব্বিরের বাড়িতে যেতেই দেখতে পেলাম সে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে আমাকে দেখেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছিল। আমি তার কাছে যেতেই সাব্বির আমাকে জানালো, বন্ধু, আজকে তো একটু আগে একটা যুবক ছেলের লাশ দাফন করা হলো, সেই লাশটা কি তুই আমাকে দিয়ে দিবি? আমি নগদ করি তোকে দিয়ে দেব। সাব্বিরের এই কথাটা শুনে লোভে আমার মনটি চকচক করে উঠল। আমি কোনো কিছু না ভেবেই সাব্বিরকে বললাম, আমি ওই লাশটা তোকে দেওয়ার জন্যই তোর বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলাম। যাই হোক, তোকে রাস্তার মাঝখানে পেয়ে গিয়েছি। তবে সেই লাশটি আমি তোকে দিতে পারি। আমি সেই লাশের আশেপাশেও যাব না। আমি মেইন গেটে দাঁড়িয়ে পাহারা দেব কেউ আসছে কিনা। সেই লাশটা কবর থেকে খুঁড়ে তোর নিজেরই উঠাতে হবে, আর কবরটা তোর নিজেরই আগের মতো পুনরায় ঠিক করে দিতে হবে। আমার কথা শোনার সাথে সাথে সাব্বির রাজি হয়ে গেল। দুজনে হাঁটতে হাঁটতে কবরস্থানে গিয়ে পৌঁছালাম। কবরস্থানে গিয়ে আমি মেইন গেটের সামনে দাঁড়িয়ে একটা বিড়ি জ্বালিয়ে খেতে আরম্ভ করলাম। আমার ঘর থেকেই সাব্বির কোদাল আর খুন্তিটা নিয়ে বেরিয়ে গেল সেই নতুন কবরের উদ্দেশ্যে। যেই কবরটা খুঁড়ে সে কিছুক্ষণের ভেতরেই একটা লাশ তুলবে। প্রায় আধা ঘন্টার ভেতরে সাব্বির সে কবর থেকে লাশ উঠিয়ে পুনরায় সে কবরটা আগের মতো করে বের হয়ে এলো। আমি স্পষ্ট দেখতে পেলাম তার কাঁধে সাদা কাফনে মোড়ানো একটা লাশ। আমার হাতে নগদ 5,000 টাকা দিয়ে সে চলেও গেল। মনে মনে ভাবলাম, যেই কাজটা করলাম এটা অনেক অনেক বড় একটা পাপ, কিন্তু টাকার কাছে আমি হেরে গিয়েছিলাম। সেই রাত কোনোভাবেই ঘুমাতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার সাথে কোনো ভুল কিছু হচ্ছে। এই কাজটা করা আমার একেবারেই ঠিক হয়নি। যদিও এই জিনিসটা আমি আর সাব্বির ছাড়া অন্য কেউ জানে না, কিন্তু সাব্বির এই লাশটা নিয়ে কি করবে এটাও আমার জানা ছিল না। সে আমার কাছে চেয়েছিল, আর আমি সামান্য কিছু অর্থের বিনিময়ে তার কাছে ওই লাশটা বিক্রিও করে দিয়েছিলাম। যদিও সেই লাশের আসল হাকিকাত আমি ছিলাম না। এভাবেই আরো 2টা মাস কেটে যায়। 2 মাসের মাথায় প্রায় ঠিক আগের মতো রাতের বেলা রাত 10টা কি 10:30টার দিকে একটা মহিলার লাশ আমার সেই কবরস্থানে দাফন করা হয়। সেই মহিলাটার বয়স ছিল আনুমানিক 35 কি 37-এর মতো হবে। বাচ্চা হতে গিয়ে সে মহিলাটা মারা গিয়েছিল, যার কারণে রাতের বেলায় তার দাফন কাফনের কাজটা শেষ করে দেওয়া হয়েছিল। নিজেদের এলাকারই ওই মহিলাটা ছিল, যার কারণে খবরটার সাব্বিরও জানত। লাশটা দাফন করার প্রায় ঘন্টা 2-এর মাথায় সাব্বির আমার কবরস্থানে এসে হাজির। এবার সাব্বির আমাকে জানালো সে এই লাশটাও আমার কাছ থেকে কিনতে চায়। যেই ভাবা সেই কাজ। কিন্তু সাব্বিরকে এবার আমি বললাম, আমাকে এর জন্য এবার 5,000 টাকা দিলে চলবে না। যদি সে আমাকে 10,000 টাকা দেয় তাহলে আমি তার কাছে ওই মহিলার লাশটা বিক্রি করতে পারব, অন্যথায় আমি তার কাছে কোনো লাশ দিতে পারবো না। সাব্বির আমার সাথে অনেক রকম ভাবে দর কষাকষি করার চেষ্টা করল, কিন্তু আমি 10,000 টাকার 1 টাকা কমেও সেই লাশটি ছাড়তে চাইছিলাম না। যেন মনে হচ্ছিল সেই মহিলার লাশটা আমার পৈতৃক সম্পত্তি। এভাবেই দর কষাকষির এক পর্যায়ে সাব্বির আমার কাছে হেরে যায়, আর 10,000 টাকার বিনিময়ে সে লাশটি আমার কাছ থেকে কিনে নেয়। আমি আগের বারের মতো মেইন গেটের সামনে গিয়ে একটা বিড়ি জ্বালিয়ে পাহারা দিচ্ছিলাম, যাতে কেউ আসে কিনা।
এটা দেখার জন্য। প্রায় আধা ঘন্টা পর সেই লাশটি নিয়ে সাব্বির আমার কাছে এসে দাঁড়ায়। আমি তার কাঁধে এবারও দেখতে পেলাম সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। সে আমার হাতের ভেতরে 10,000 টাকা দিল, আর সেই সাদা কাপড়ে মোড়ানো লাশটার উপরে একটা কালো চাদর ফেলে লাশটা নিয়ে রাতের অন্ধকারে হারিয়ে গেল। আমি জানতাম না সে এই লাশগুলো দিয়ে কি করছে কিংবা কি করতে পারে। এভাবেই সেই রাতটি আমার কেটে গেল। আমি খুব একটা বড় লোক ছিলাম না কিংবা মধ্যবিত্তও ছিলাম না। আমি মানুষটা ছিলাম একেবারে সাদামাটা আর অনেক গরিব প্রকৃতির। এই টাকাগুলো পেয়ে আমার দিনকাল খুব ভালোই যাচ্ছিল। 10,000 টাকা মানে অনেক অনেক কিছু। রাতারাতি আমার এরকম টাকা পয়সা দেখে আমার পরিবারের লোকজন একটু একটু করে সন্দেহ করা শুরু করল, কিন্তু আমার মুখের ওপরে কেউ কিছু বলতে পারলো না। আমার বাবা আমাকে যখনই জিজ্ঞাসা করেছিল, আমি তাকে বলেছিলাম আমি আর সাব্বির মিলে একটা নতুন ব্যবসা শুরু করেছি, আর সেই ব্যবসা থেকে এত টাকা লাভ বের হচ্ছে। কিন্তু আমার বাবা কোনো অবস্থাতেই বিশ্বাস করতে চাইছিলেন না যে আমি আর রফিক কোনো একটা ব্যবসা শুরু করেছি। কারণ যে কোনো ব্যবসাতে এত পরিমাণের টাকা লাভ হওয়ার সম্ভাবনা সে সময় খুব খুব কম ছিল। এভাবেই 2টা দিন কেটে যায়। তৃতীয় দিনের দিন রাতের বেলা আমি খাওয়া দাওয়া শেষ করে প্রায় রাত 2টা কি 2:30টার দিকে নিজের ঘরে গিয়ে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বলে রাখি, আমি যে জায়গাতে শুতে গিয়েছিলাম সেটা ছিল গোরস্থানের একেবারে মাঝামাঝি অংশে। মানে ঘরটা এমন পজিশনে ছিল যেখান থেকে চারপাশের গোরস্থানটা প্রায় এক সমানভাবে দেখা যেত। আমি নিজের ঘরে যখনই শুয়ে পড়লাম, হঠাৎ করেই আমি নিজের কানে একটা অদ্ভুত আওয়াজ অনুভব করলাম। একটা নারী কণ্ঠে অনেক জোরে জোরে চিৎকার করে কাঁদছে, যেই আওয়াজটা অনেক অনেক দূর থেকে ভেসে আসছিল। আমার এত বছরের গোরস্থান পাহারা দেওয়ার অভিজ্ঞতায় এই প্রথম আমি এরকম কিছু আজকে শুনতে পেলাম। বিষয়টা আমি খুব একটা আমলে নিলাম না, কারণ এরকম অনেক কিছুই ঘটতে পারে। এগুলোতে কান দিলে আমার চলবে না, কারণ আমি এই গোরস্থানের রক্ষক। কিন্তু নিজের মানবিকতার কাছে হেরে গিয়েছিলাম, যার কারণে কখন যে রক্ষক থেকে ভক্ষক হয়ে গিয়েছিলাম এটা বুঝতেই পারিনি। আমি রাতের বেলা শুয়ে পড়লাম। রাত কয়টা হবে আমার সঠিক জানা নেই। আমি স্বপ্নে দেখতে পেলাম যেই মহিলাটার লাশ সাব্বির সেদিনকে কবর থেকে তুলে নিয়ে গিয়েছিল, সেই মহিলাটা অনেক দূর থেকে আমার দিকে এগিয়ে আসছে। তার চেহারাটা এত পরিমাণে ভয়ঙ্কর যেটা আমি আপনাকে ভাষায় বলে বোঝাতে পারবো না। তার চোখগুলো অনেক বড় বড় কালচে বর্ণের হয়েছিল, ঠোঁটগুলো কুচকুচে কালো হয়ে গিয়েছিল, পুরো চেহারাটা কেমন একটা ফ্যাকাশে সাদার ভাব নিয়েছিল, চুলগুলো উস্কো খুস্কো বাতাসে উড়ছিল। এটা দেখে আমার প্রথম দিকে প্রচন্ড ভয় লাগে। সে মহিলাটা আমার কাছে এসে যা বলল, এটা শুনে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। সে একেবারে আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, তুই অনেক খারাপ কিছু করে ফেলেছিস। তুই আমার সাথে এত পরিমাণে নিকৃষ্ট একটা কাজ করে ফেলেছিস যেটা আমি বলতে পারছি না। এই কথাটা বলেই সেই মহিলাটা আমার কাছ থেকে চলে গেল, আর সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই চারপাশে ফজরের আজান দিচ্ছিল। আমি কোনো কিছু না ভেবেই ঘুম থেকে উঠে ওযু করে নামাজের জন্য মসজিদে যেতে লাগলাম। বলে রাখি, এই মসজিদে যাওয়ার আগেও আমার সাথে ছোট্ট একটা ঘটনা ঘটে গিয়েছে। ঘটনাটা এরকম, আমি যতদূর পর্যন্ত হেঁটে গিয়েছিলাম মনে হচ্ছিল কেউ আমার পেছনে আসছে, কেউ অনেক দূর থেকে আমাকে ফলো করছে।
আমি বেশ কয়েকবার পেছনে তাকিয়েছিলাম, কিন্তু কাউকেই দেখতে পেয়েছিলাম না। এভাবেই আমি মসজিদের ভেতরে ঢুকে যাই। তবে সেদিনকে নামাজ পড়ার মধ্যে আমি কোনো রকম কোনো শান্তি অনুভব করতে পারছিলাম না। আমার কোনো অবস্থাতেই নামাজের প্রতি মন বসছিল না। তাই কোনো রকমে নামাজটা শেষ করে আমি নিজের বাসায় চলে আসি আর নিজের ঘরে শুয়েও পড়ি। আমি যখন শুয়েছিলাম তখন ঠিক আবারও একই রকম একটা স্বপ্ন দেখতে পেলাম। আমি স্বপ্নে দেখলাম সেই মহিলাটা ঠিক আগের মতোই দূর থেকে আমার দিকে হেঁটে হেঁটে আসছে, আর তার চেহারাটা আগের থেকেও আরো বেশি ভয়ঙ্কর লাগছিল। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। আমি বুঝতে পারছিলাম না পরপর এই একই রকম স্বপ্ন আমি কেন দেখছি। পরক্ষণেই নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি অনেক অনেক খারাপ একটা কাজ করে ফেলেছি, যার কারণে আমি এই স্বপ্নগুলো দেখতে পাচ্ছি। আর তার একটাই কারণ, আমি এই কথাগুলো নিয়ে আজ কয়েকটা দিন খুব খুব চিন্তা করছিলাম। মনে মনে নিয়ত করে ফেলেছিলাম এবার সাব্বিরকে আর কোনো লাশ আমি দেব না। যেই ভাবা সেই কাজ। এভাবেই আরো একটা মাস কেটে যায়। আমাদের এলাকায় আরো একটা যুবক ছেলের লাশ দাফন করা হয়। সময়টা কেমন ছিল এটা আমি সঠিক বলতে পারছি না। তবে আমার খেয়াল অনুযায়ী সময়টা আসর কিংবা তার একটু পর পর ছিল। সন্ধ্যার একটু আগে হবে হয়তো। যাই হোক, ঠিক আগের মতো রাত প্রায় 10টার দিকে সাব্বির আবারও আমার গোরস্থানে এসে হাজির। সে আগের মতোই একগাল হাসি নিয়ে নির্দ্বিধায় আমাকে জানালো, বন্ধু, আজকের লাশটাও আমাকে দিয়ে দে। কিন্তু এবার আমি সরাসরি সাব্বিরের মুখের ওপরে না করে দিলাম। এরপর থেকে আমি আর কোনো লাশই সাব্বিরকে দেব না। দেব না মানে দেবই না। সাব্বির আমার সাথে অনেকভাবে কথা বলার চেষ্টা করলো, কিন্তু আমার একটাই কথা, আমি কোনো অবস্থাতেই আর কোনো লাশ সাব্বিরকে দিতে চাই না। কারণ ওই মহিলার লাশটা দেওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত প্রতিদিনই ওই একই রকম স্বপ্ন আমি দেখতে পাই। আর সেই স্বপ্নের ভেতরে আমাকে ওই মেয়েটা যা বলেছিল, এটা শুনলে আপনারা বিশ্বাস করবেন না। সে মহিলাটা আমাকে বলেছিল আমি অনেক ভালো একজন মানুষ ছিলাম, আমি আল্লাহর ইবাদত করতাম, কোনোদিনও কোনো পরপুরুষের সামনে নিজের মাথার চুল পর্যন্ত খুলে বের হইনি। কিন্তু তুই মৃত্যুর পরে আমাকে অপবিত্র করেছিস। তুই যার কাছে আমাকে বিক্রি করেছিস, প্রথমে সে আমার সাথে অনেক খারাপ আর নিকৃষ্ট কাজ করেছে, আর তারপরে সে আমার লাশটাকে যা করেছে এটা আরো আরো বেশি খারাপ, যেই খারাপের কথা আমি তোকে বলতে পারবো না। এতটুকুন বলেই সে মহিলাটা আমার কাছ থেকে চলে যেত, আর সাথে সাথেই আমার ঘুম ভেঙে যেত। তাই এবার আমি নিয়ত করেছি আমি সাব্বিরকে আর কোনো লাশ দেব না। এই ঘটনাটাও আমি সাব্বিরকে বলেছিলাম, কিন্তু সে আমাকে বলেছিল, বন্ধু, আমার কাছে লাশ বিক্রি করিস। এবার সে আমাকে আরো জোর দিয়ে চেপে ধরলো আর লাশটা তার কাছে বিক্রি করার জন্য চাপ দিতে লাগলো। সে আমাকে অনেক রকমের ভয়ভীতি দেখাতে লাগলো যে আমি যদি আজকের লাশটা তাকে না দেই, তাহলে সে গ্রামবাসীকে এই পুরো ঘটনাটা বলে দিবে যে আমি তার কাছে কিভাবে লাশ বিক্রি করি। তার মুখ থেকে এই কথাটা শুনে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। সে আমাকে আরো জানালো তার মোট 11টা লাশ দরকার। তার ভিতরে আজকের লাশটা নিয়ে গেলে 3টা লাশ হবে। আরো 8টি লাশ আমার কাছ থেকে সাব্বির নেবে, আর সেই লাশগুলোকে আমার সাব্বিরকে দিতেই হবে। অন্যথায় আমার অনেক অনেক সমস্যা আছে। আমি এই কথাটা শুনে প্রচন্ড ভয় পেয়ে গেলাম।
যদি এলাকার কেউ সত্যি জানতে পারে যে আমি এরকম লাশ সাব্বিরের কাছে টাকার বিনিময়ে বিক্রি করেছি, তাহলে তারা আমাকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলবে। আর আমার আব্বা তো কোনো দিনও মানতেই পারবেন না আমাকে, যে আমি তার ছেলে হয়ে এরকম নিকৃষ্ট কাজ করতে পারি। এবার সাব্বির আমার হাতে 20,000 টাকা ধরিয়ে দিল আর বলল, আজকের লাশটা নিয়ে যাচ্ছি, আর আগামী দিনের লাশের টাকাটা সে আগাম আমাকে দিয়ে গেল। আমি কোনো কথা বলার শক্তি পাচ্ছিলাম না। গোরস্থানের মেইন গেটের সামনে দাঁড়িয়ে আমি বিড়ি জ্বালিয়েছিলাম। আর প্রায় আধা ঘন্টা পরে ঠিক একই রকমভাবে সাব্বির একটা লাশ নিয়ে আমার কাছে দাঁড়ালো আর বলল, আমি যাচ্ছি। এই বলে সে সেই লাশের ওপরে কালো একটা চাদর মুড়িয়ে অন্ধকারের ভেতরে হারিয়ে যেতে আরম্ভ করল। যদিও সেই রাতটা সম্পূর্ণ ঘুটঘুটে অন্ধকার ছিল না, চাঁদের আলোয় হালকা হালকা অনেক কিছুই দেখা যাচ্ছিল। আমি মনে মনে ভাবলাম, আজকে আমি সাব্বিরের পেছন পেছন যাব। সে এই লাশগুলো নিয়ে কি করে এটা আমার দেখা উচিত। যেই ভাবা সেই কাজ। আজকে আমি নিজের হাতের হারিকেন আর লাঠিটা ফেলেই সাব্বিরের পেছনে হাঁটতে আরম্ভ করলাম। প্রায় আমাদের দুজনের ভেতরে অনেকখানি দূরত্ব নিয়ে আমি তার পেছন পেছনে হাঁটতে আরম্ভ করলাম। হাঁটতে হাঁটতেই আমি দেখতে পেলাম সে আমাদের এলাকার পুরনো একটা মন্দিরের কাছে গিয়ে দাঁড়ালো আর সেই মন্দিরের ভেতরেও ঢুকে গেল। আমি ছোট্টবেলা থেকেই জঙ্গলের ভেতরে এই মন্দিরটা দেখে আসছি। কোনোদিনও আমি সেই মন্দিরে পুজো কিংবা অন্য কিছু কোনো অনুষ্ঠান এরকম কিছু হতে দেখিনি। ছোট থেকেই আমি সেই মন্দিরটাকে পরিত্যক্ত দেখে আসছি। আমি দূর থেকেই দেখতে পেলাম সাব্বির সেই লাশটাকে নিয়ে মন্দিরের ভেতরে ঢুকে গেল। আর সে কি করছে এটা আমি আরো ভালোভাবে দেখার জন্য মন্দিরের একটু কাছে একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়ালাম। আর সেখানে আমি যা দেখতে পেলাম এর জন্য আমি সারা জীবনেও কল্পনা করেছিলাম না। আমি দেখলাম সাব্বির প্রথমে সেই লাশের চারপাশে একটা নির্দিষ্ট রেখা রেখে বৃত্ত আঁকলেন। আর সেই বৃত্তটা কোনো একটা পাউডার কিংবা অন্য কিছু দিয়ে আঁকলো। সেই বৃত্তটার পাউডারের ওপরে সে বেশ কিছু মোমবাতি গোল করে রাখলো আর মোমবাতিগুলো একে একে জ্বালিয়ে দিল। মন্দিরের চারপাশটা বেশ আলোকিত হয়ে গেল। আলোয় আমি স্পষ্ট সাব্বির আর ওই লাশটাকে দেখতে পাচ্ছিলাম। এমতো সময় সাব্বির কোনো কিছু অনেক উচ্চ স্বরে পাঠ করতে লাগলো। রাত তখন প্রায় 1টা কি 2টা হবে। সেই সময় গ্রামের সকলে ঘুমিয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় কথা, দিনের বেলাতেও কেউ গরু ছাগল চড়ানোর জন্য এই মন্দিরের আশেপাশে আসে না। কারণ লোকমুখে শুনেছি এই মন্দিরটি নাকি অভিশপ্ত। এখানে আসলেই অনেক প্যারানর্মাল অনেক কিছু দেখা যায়। এই মন্দিরের আশেপাশে এলেই রাতের বেলা অথবা ভর দুপুর বেলায় প্যারানর্মাল অনেক অনেক কিছু দেখা যায়। এভাবেই প্রায় 15 থেকে 20টা মিনিট কেটে গেল। হঠাৎ আমি যা দেখলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মন্দিরের উল্টো দিক থেকে একটা বড় আকৃতির কোনো একটা প্রাণী এসে সাব্বিরের সামনে দাঁড়ালো। সেই প্রাণীটির আকার স্বাভাবিকের থেকে অনেক অনেক বেশি ছিল। মনে হচ্ছিল একটা দোচালা ঘরের সমান ওই প্রাণীটির উচ্চতা। তার মাথা ছিল 2টি, যেটা ঘাড় থেকে সরু আর লম্বা হয়ে অনেক উপরে উঠে গিয়েছে। তার মাথার আকৃতিটা কেমন একটা গোল টাইপ ছিল, যেটা আমি কোনো প্রাণীর সাথে মেলাতে পারছিলাম না। তার চোখগুলো ছিল অনেক অনেক বড় বড়, যে চোখগুলো থেকে
কেমন একটা সাদা কালারের ধোঁয়ার মতো কিছু একটা বের হচ্ছিল, যেটা সেই মোমবাতির আলোতে আরো আরো বেশি ভয়ানক লাগছিল। তার চকচকে সেই দাঁতগুলো মোমবাতির আলোতে যেন ঝিকমিক করছিল। পুরো শরীর কুচকুচে কালো, দুই পায়ের ওপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার সামনের হাত দুটো মানুষের মতোই ছিল। এই জিনিসটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। বুঝতে পারলাম সাব্বির সেখানে সাধারণ কোনো কিছু করছে না, আর এইখানে থাকা আমার জন্য মোটেও সুবিধাজনক নয়। আমি আস্তে করে পেছন দিক দিয়ে জোরে একটা দৌড় লাগাই। বেশ খানিকটা রাস্তা আমি দৌড়ে আসার পরে হাঁপাতে আরম্ভ করি। আমি উপুর হয়ে হাঁপাচ্ছিলাম। আমি যখনই মাথা তুলে তাকালাম, আমি নিজের সামনে যা দেখতে পেলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আমার সামনে দেখতে পেলাম এই পর্যন্ত আমি কবর থেকে যে সদ্য লাশগুলো সাব্বিরের কাছে বিক্রি করেছিলাম, সেই লাশগুলোই কাফনের কাপড় মাথা থেকে সরিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, যাদের চোখগুলো স্বাভাবিকের তুলনায় অনেক বড় হয়ে আছে। আচ্ছা, চাঁদনি রাতের আলোয় এগুলো আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তাদের মুখগুলো কুচকুচে কালো, আর চেহারাটা কেমন একটা ফ্যাকাশে সাদা। তারা অপালক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমি এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই। সেখানেই জমে কাঠ হয়ে যায়। এক চুলও নড়ার শক্তি পাচ্ছিলাম না। এভাবে কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না, কিন্তু সেই জিনিসগুলো একেবারে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার থেকে 2 থেকে 3 হাত দূরত্ব ছিল তাদের। আমি সেখান থেকে নিজের সর্বস্ব শক্তি দিয়ে এক দৌড় লাগাই। আমি দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে আমি পেছনে তাকিয়ে দেখলাম সেই জিনিসগুলো, মানে আমি যে লাশগুলো বিক্রি করেছিলাম, সেই লাশগুলো আমার থেকেও অনেক জোরের গতিতে আমার দিকে ধেয়ে আসছে। এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে যাই। কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে আমি পড়ে গিয়েছিলাম। তারপরে আমার আর কোনো কিছু মনে নেই। পরের দিন আমি নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করলাম। বাড়িতে নিজেকে দেখেই আমি সজোরে কান্না করতে আরম্ভ করলাম। জোরে জোরে চিৎকার করতে লাগলাম, আর গতকাল রাতে ঘটে যাওয়া সব ঘটনা আমি সবার কাছে বললাম। আমি এও বললাম যে আমি সাব্বিরের কাছে এই পর্যন্ত 3টা লাশ বিক্রি করেছি। আমার এই কথাটা শুনে আমার গ্রামবাসী সবাই অনেক অনেক ক্ষিপ্ত হয়ে গেল আমার উপরে। অনেকে আমাকে মারার জন্য এগিয়ে এলো। আমার বাবা আমাকে নিজেদের ঘরে থাকা একটা লাঠি দিয়ে কয়েকটা আঘাতও করেছিলেন। এই নিয়ে ছোট্ট একটা বিচারও বসেছিল, কিন্তু এরপর থেকে আমাকে সেই কবরস্থানের দায়িত্ব থেকে বাদ দিয়ে দেওয়া হয়। আমাকে শাস্তি স্বরূপ 15 দিনের জন্য একঘরে করে রাখা হয়েছিল। তবে এই ঘটনার পর থেকে সাব্বিরকে আমাদের এলাকায় আর কখনো কোনো দিনও দেখা যায়নি। গ্রামবাসীরা সাব্বিরকেও মারার জন্য খুঁজতে বের হয়েছিল, কিন্তু সে নিজের বাড়িতে ছিল না। ঘটনাটা এখানেই শেষ। এটা ছিল আমার কৃতকর্মের ফসল। আমি যেমনটা করেছি, আমার কপালে এই দুনিয়াতেই আল্লাহ সেই শাস্তিটি লিখে রেখেছিলেন। তবে আমি শিওর ছিলাম যে সাব্বির ওই লাশগুলোকে নিয়ে অনেক অনেক খারাপ কিছু করেছিল। ওই ঘটনার পর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করি। যদিও আমি নামাজ পড়তাম, কিন্তু এই ঘটনার পর থেকে আমি কোনোদিনও 1 ওয়াক্ত নামাজ ছাড়তে চাইনি। হয়তো নিজের জীবনে কিছু নামাজ ছুটে গিয়েছে, তবে সেটা আমার ইচ্ছাকৃত ছিল না। আমি ওই ঘটনার পর থেকে একজন নেক আর সাফ দিলের মানুষ হওয়ার চেষ্টা করেছিলাম। আমার শাস্তি শেষে গ্রামবাসীরাও আমাকে সহায়তা করেছিল, যার কারণে আমি নিজের ভুলটা বুঝতে পেরেছিলাম
এটা চিরন্তন বাস্তব সত্য একটা ঘটনা। এই বলেই আমিনুল ভাই তার লেখাটি শেষ করেছেন। ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। খুব ছোট্ট একটা ঘটনা নিয়ে ভয়ের বারান্দায় আমি তরিকুল জুনিয়র আপনাদের জন্য ফিরে এলাম। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যেতে চাই। ঘটনাটি যিনি আমাদের কাছে পাঠিয়েছেন তিনি মোহাম্মদ রাহুল হোসেন ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমি মোহাম্মদ রানা হোসেন। আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা। বয়স এখন আমার 29। কিন্তু আজ যে ঘটনা আপনার কাছে বলতে চলেছি সেটা 1 বছর আগের 2024 সালের নভেম্বর মাসে ঘটে যায়। আমি তখন ঢাকা থেকে চাকরি করে বাড়িতে ফিরছিলাম। বাসটা আমাকে শিবপুর বাজারে নামিয়ে দেয়। সেখান থেকে হেঁটে গ্রামে ফিরতে হয় প্রায় 20 থেকে 25 মিনিট পথ। সে রাতে পূর্ণিমা ছিল। আকাশে এক ফালি মেঘও ছিল না, পরিষ্কারভাবে চাঁদ দেখা যাচ্ছিল। আর চারপাশটা চাঁদের আলোতে যেন এক অসাধারণ অপার্থিব রূপ নিয়েছিল। আমি হেঁটে যাচ্ছিলাম গ্রামের সেই পুরনো সরু রাস্তা দিয়ে। এক পাশে ধান ক্ষেত, আরেক পাশে ঝোপঝাড়। চারপাশটা মিলিয়ে আমার কাছে খুব খুব মনোমুগ্ধকর লাগছিল। দূর থেকে কুকুরের ডাক ভেসে আসছিল। চারপাশের ঝিঁ পোকার আওয়াজে কেমন একটা ভয় ভয়ও লাগছিল। আর এর ভেতরে আমি যা দেখতে পেলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ঠিক তখনই আমি দেখতে পেলাম রাস্তার পাশে 6 থেকে 7 জন লোক গোল হয়ে বসে আছে। তারা সবাই কালো আলখাল্লা পরেছিল, মুখ দেখা যাচ্ছে না, শুধু তাদের কাপড় আর বসার ভঙ্গি দেখা যাচ্ছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ছিল তাদের মাথার উপরে ঠিক মাঝখানে লাল আলোর বাতির মতো কিছু একটা ঘুরছিল, যেটা একটা চরকির মতো। কিন্তু বাতিটা কোনো বাতি ছিল না, এটা একটা শক্তি ছিল। এটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম। আমি সেখানেই দাঁড়িয়ে গেলাম। ভয় আর কৌতূহল একসাথে আমাকে চেপে ধরলো। বুঝতেই পারছিলাম না কি দেখছি। আমি চোখ ঘষে আবারও দেখলাম, কিন্তু তারা ঠিক সেইভাবেই ছিল। কেউ কোনো শব্দ করছিল না, এমনকি হাওয়া পর্যন্ত থেমে গিয়েছিল। আমি একটু পেছাতে চাইলাম, তখনই হঠাৎ করে তাদের ভেতরে একজন আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। ভাই, যখনই আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো আমি যা দেখলাম তার জন্য আমি সারা জীবনও কল্পনা করেছিলাম না। আমি স্পষ্ট সেখানে দেখতে পেলাম তার দুটো চোখ, যেগুলো লাল টকটকে জ্বল জ্বল করছিল আর আমার দিকে তাকিয়েছিল। এরপরে তারা সবাই আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আমি আর কিছু ভাবতেই পারিনি, দৌড়ে সোজা বাড়ি চলে যাই। বাড়িতে এসে আমার শরীরটা অস্বাভাবিকভাবে খারাপ হয়ে গিয়েছিল। আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না, পুরো শরীর প্রচুর পরিমাণে ব্যথা করছিল। আমি ছোটবেলায় আমার দাদি ও নানিদের কাছ থেকে শুনেছি এরকম কোনো কিছু দেখলে রাতে ভাত খেতে হয় না। আমিও ঠিক সেটাই করেছিলাম, কোনো কিছু খেয়েছিলাম না, এমনকি আমি এক গ্লাস পানিও পান করেছিলাম না। আমি সেভাবেই ঘরে এসে কারোর সাথে কোনো কথা না বলে শুয়ে পড়ি। পরের দিন সকাল 10টার দিকে আমার ঘুম ভাঙে। আমি ঘুম থেকে উঠেই আগে সেই জায়গাতে গিয়েছিলাম, আর পরদিন সকালবেলা আমি গিয়ে সেই জায়গা থেকে কোনো কিছুই দেখতে পাইনি। এমনকি সেখানে যে কয়জন বসেছিল তাদের বসার কোনো চিহ্ন পর্যন্ত ছিল না। ঘটনাটা এখানেই শেষ। জানি না আপনার কাছে কেমন লেগেছে, তবে এটা সত্য আর বাস্তব একটা ঘটনা, যেটা আমি নিজে দেখেছি। তবে এর কোনো ব্যাখ্যা আমার কাছে আজও নেই। আমি জানি না সেদিনকে আসলে কি দেখেছিলাম, আর আমি যদি আর কিছুক্ষণ সময় ওখানে থাকতাম তাহলে আমার সাথে কি ঘটে যেত। এই ঘটনাটা আমার যখনই মনে পড়ে আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমি ভাবতেই পারিনি এরকম কিছু একটা আমার জীবনে ঘটে যাবে। এরপরে আমার সাথে আর কখনো কোনো কিছু ঘটেনি।
এই একটা জিনিসই আমি দেখেছিলাম। যদি ভয়ের বারান্দায় এই ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের ভয়ের বারান্দার একজন নিয়মিত শ্রোতা। কবর ফেরত লাশ ঘটনাটা আমার কাছে খুব খুব ভালো লেগেছে। দোয়া করি ভয়ের বারান্দা দীর্ঘজীবী হোক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ, ধন্যবাদ রাহুল ভাইকে। তিনি অনেক সুন্দর আর চমৎকার একটা ঘটনা আমাদের কাছে লিখে পাঠিয়েছেন। আশা করি রাহুল ভাইয়ের এই ঘটনাটা আপনাদের অনেক ভালো লেগেছে। যাই হোক, একটা কথা জানানোর জন্য এই ছোট্ট ভিডিওটা আপলোড করা। আর বেশি দেরি নেই, মাত্র দিন তিনেকের ভেতরেই ইনশাআল্লাহ আমরা খুব সুন্দর আর চমৎকার একটা ঘটনা আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি। আমাদেরই ভয়ের বারান্দার একজন মডারেটর ইফাদ, সে কোনো একটা জায়গা থেকে একটা অস্বাভাবিক ঘটনা কালেক্ট করেছে। সবাইকে আমাদের এর পরবর্তী এপিসোড, যেটার নাম জিন পরিবার, এই ঘটনাটা শোনার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানালাম। ঘটনাটা খুব ইউনিক আর অনেক অনেক ভয়ঙ্কর আর কৌতূহলী একটা ঘটনা হতে চলেছে। তাই আমার অনুরোধ, সবাই আমাদের জিন পরিবার ঘটনাটি শুনবেন আর কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাইলে আপনিও আপনার ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। তরিকুল0172@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।